ফাহমিদা বেগম হরেক রকম রান্না করেছেন আজ। মেয়ে জামাইসহ হবু বৌমাকে নিয়ে কিছু সময় কাটাতে চাইছিলেন। বাসায় প্রবেশের সাথে সাথে ফাহমিদা বেগম এক প্রকার দৌড়ে এসে বেলাকে বুকে জড়িয়ে নিলেন। বেলা আসমো কেমন স্পর্শ পেয়ে থতমত খেয়ে যায়। চুপচাপ দাঁড়িয়ে রইল সে। ফাহমিদা বেগম নিজেকে ছাড়িয়ে নিয়ে বেলার গালে হাত বুলিয়ে নিয়ে বললেন, কেমন শুকিয়ে গেছো তুমি, খাওয়া দাওয়া করনি ওখানে ঠিক মতো না? বেলায় মৃদু হেসে জবাব দিল, আন্টি শুকিয়ে যায়নি তো, অনেক দিন পর দেখেছেন তাই এমন লাগছে। রুমে বসে ওয়াহাজ মৌয়ার নীরার সাথে আলাপ সারছিলেন মহিব সাহেব। তিনজনকে বসিয়ে রেখে পানি খেতে আসতে বাহিরে আসতে বেলাকে দেখতে পেলেন। বেলাও দেখা মাত্র সালাম দিল। মহিব সাহেব সালামের জবাব দিয়ে সাগ্রহে জবাব দিল, কেমন আছো আজিহা? বেলা মাথা একপাশে হেলিয়ে বলল, জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাও ভিতরে গিয়ে বসো। জি। ফাহমিদা বেগম বেলাকে নিয়ে ড্রয়িং রুম থেকে নিজেদের রুমে গেলেন। বাসার জিনিসপত্র গোছানো ঠিক আগের মতোই, অনেকটা রয়ে গেছে। ছোট ছোট কিছু পরিবর্তন হলেও সেটা চোখে পড়ার মতো না। সবাই একসাথে বসে গল্প করছিল। মূলত ফারাজ আর বেলার বিষয় নিয়ে কথা চলছিল। নীরার ফোন বেজে ওঠায় নীরা সবার মাঝখান থেকে উঠবে তখনই বেলা নীরার হাত চেপে ধরল। কোথায় যাচ্ছ? নীরা ফোনের স্ক্রিন বেলাকে দেখালে বেলা মুচকি হেসে বলে উঠল, ও আচ্ছা যাও। নীরা ফোনটা নিয়ে বাহিরে এসে দাঁড়ালো। ততক্ষণে ফোন কেটে গিয়ে আবারও বাজতে শুরু করেছে। নীরা কল রিসিভ করলো। ওপাশ থেকে বরাট পুরুষালী গলায় কে বলে উঠল, ওখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? নীরা মিনমিনিয়ে বলল, কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে বলবেন আমাকে। ঠিক আছে। খেয়েছেন রাতে? না, খাবো হয়তো এখনই। আচ্ছা একটা কথা ছিল। জি বলুন। তখন ফোনটা দিয়ে কথা না বলে ওভাবে চলে গেলেন কেন? কাজ পড়ে গিয়েছিল এজন্য। এখানে বেলা আপুর বিয়ের কথা চলছে ফারাজ ভাইয়ার সাথে। ভাবছি আজ বাসায় গিয়ে আপু থেকে সব কিছু শুনবো। আচ্ছা শুনবেন তবে। থাকুন, খেতে ডাকছে আমাকে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই খেতে বসেছে। নীরাকে ডাকা হয়েছে অনেকক্ষণ যাবৎ। নীরার আসতে দেরি হচ্ছে দেখে মৌ স্যারে উঠবে তখনই নীরা খাবার টেবিলের কাছে এসে দাঁড়ালো। নীরাকে দেখে মৌ বলে উঠল, কখন থেকে তোমাকে ডাকছি। কে কল দিয়েছিল? নীরা আমতা আমতা করে বলে উঠল, আসলে সাদমান সাহেব কল দিয়েছিলেন। ওয়াহাজ কথা থামিয়ে দিয়ে বলল, এসো খেয়ে নাও, বাড়ি ফিরতে হবে আবার। নীরা হ্যাঁ সূচক মাথা নেড়ে ফাহমিদা বেগমের চেয়ারের পাশে গিয়ে বসল। নীরাই কয়েকদিনে বেশ ভালোই মানিয়ে নিয়েছে মৌয়ার বেলার সাথে। যেখানে যায় তিনজনেই যায়। আবার ওয়াহাজ সারাদিন বাসায় না থাকায় তিনজনে ছুটি আড্ডাও দেয়। এই তো গতকাল বেলা নিজের জন্য কিছু কেনাকাটা করবে বলে ঠিক করেছিল। মৌ জানালো তারও কিছু জিনিসপত্র প্রয়োজন। দুজনই যেহেতু বের হবে সেহেতু নীরাকে একা বাসায় রেখে যাওয়া যায় না। তিনজনই বের হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বাজিয়ে দেয়। বেলা নিজে পছন্দ করে নীরাকে কয়েকটা বাসায় পড়ার আর বাহিরে যাওয়ার জন্য পোশাকও কিনে দিয়েছে। নীরা চোখ দুটো দোকানেই ছলছল করে উঠেছিল। আনমনে বলে উঠেছিল, ছোটবেলা থেকে এরকম ভালো কেউ আমায় পাশেনি। মা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করলো। তারপর আবার কিসে থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। আমাকে ভালোবাসা বন্ধ করে দিল সবাই। বেলা ভালোবাসায় বুকের এক পাশে আগলে নিয়েছিল নীরাকে। কষ্টটা সে ভাগ করে নিয়েছে নীরার সাথে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে বেলাকে দেখতে আসার আবদার করছেন ফাহমিদা বেগম। ছেলের বিয়ে নিয়ে সব কিছুই করতে চান তিনি। অন্য অপরিচিত জায়গায় ছেলেকে বিয়ে দিলে যেমন মেয়ে দেখতে যেতে হতো, ঠিক সেরকমভাবে বেলাকে দেখতে আসতে চান তিনি। এটা করলে মেয়ের বাড়িতে আয়োজন করে একটু আশাও হবে ভেবেই চিন্তাটা করেছেন তিনি। ফারাজ বিকেলে হসপিটাল থেকে বের হয়ে বেলাকে কল করলো। আগামীকালের জন্য একটা শাড়ি বেলাকে উপহার দিতে চায় সে। কাল সে আবার বেলাকে শাড়িতেই দেখতে চায়। চটপট করে গাড়িটা নিয়ে বেরিয়ে যায় সে। 4 বছর আগে একটা শাড়ি কিনতে অনেক সময় লাগিয়েছিল সে। প্রিয়জনের পছন্দ হবে কিনা ভেবে প্রিয়জনের জন্য সবচেয়ে ভালো জিনিস খুঁজে বের করতে অনেকটা সময় লাগিয়েছিল সে। তাই এবার যেন বেশি রাত করতে না হয়, তাই সে সকাল সকালে মার্কেটে পৌঁছে যায়। বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পছন্দ করে সে। পছন্দের শাড়িটা কিনে নিয়ে দোকান থেকে বের হয়ে বেলাকে কল করলো। রিং একবার কেটে গেলে আবারও কল দিল সে। এবার তাড়াতাড়ি রিসিভ হলো। ওপাশ থেকে নাক টেনে কান্না জড়ানো গলায় বেলা সালাম দিল। বেলার গলা কানে আসতে গিয়ে যেন বুকে আঘাত করলো ফারাজের। চকিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে, আপনি কাঁদছেন? বেলা পুনরায় নাক টেনে বলল, হ্যাঁ, তাছাড়া উপায় আছে? কি হয়েছে? বেলা পিক করে হেসে ফেলল। আবারও ভারী গলায় বলল, পেঁয়াজ কাটছিলাম, ওটার জন্যই এমন হয়েছে। হাফ ছেড়ে যেন ভাসলো ফারাজ। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আপনাদের বাসার নিচে
আসতে 20 মিনিট লাগবে আমার। আপনি কি নিচে আসতে পারবেন একটু? বেলা প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, নিচে কেন? ফারাজ হাতের শাড়ির দিকে তাকিয়ে মৃদু হাসলো, বলল, আসলে জানতে পারবেন। আমি রওনা দিচ্ছি। বাসার কাছাকাছি গেলে আমি কল দিব। ফোন কাছে রাখবেন। ফোনটা পকেটে রেখে গাড়ির দিকে এগিয়ে যেতে রাস্তার ওপাশে নীরাকে কারোর সাথে দেখতে পেল সে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর কিছু একটা ভেবে আবার গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণের মধ্যে বাড়ির সামনে পৌঁছে গেল ফারাজ। বেলাকে কল দিতে মিনিট দুয়েকের মাঝে নিচে নেমে এলো সে। আর রাস্তার পাশে গেটের সামনে ফারাজের গাড়ি দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেল। ফারাজ বেলাকে দেখে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। বেলা সামনে এসে দাঁড়াতে মৃদু হাসলো ফারাজ। বেলা প্রকুশকে জিজ্ঞেস করলো, হাসছেন কেন? ফারাজ হাসি হেসে মুখ করে বলে উঠল, বউকে দেখলে পুরুষদের মুখে এমনি হাসি ফুটে যায়। কিন্তু আমি তো আপনার বউ নই। শুধু কবুল বলাটাই তো বাকি। ওটা ছাড়া বিয়ে হয় না। হয়ে যাবে, খুব জলদি সেটাও হয়ে যাবে। বেলা ফোনের স্ক্রিনে সাদমানের কল দেখে ফারাজকে থামিয়ে দিয়ে বলল, সাদমান ভাইয়া কল দিচ্ছে। কেন দিচ্ছে বলুন তো? কই দেখি। বলে ফোনটা বেলার হাত থেকে নিয়ে রিসিভ করলো ফারাজ। কল রিসিভ হতে সাদমান ওপাশ থেকে বলে উঠল, ভাবি, নীরা কোথায়? ওনাকে ফোনে পাচ্ছি না, একটু প্রয়োজন ছিল। ফারাজ নীরবতা ভেঙে বলে উঠল, তোর নীরাকে দেখলাম রাস্তার পাশে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে, ঢাকা ব্যাংকের নিচে। বেলার ফোনে ফারাজের কণ্ঠস্বর শুনে ফারাজ বলে উঠল, ভাবির ফোন তোর কাছে কেন? তুই নীরাকে না পেয়ে ওয়াজিহাকে কল দিতে পারিস, আর তার বর রিসিভ করতে পারে না? বিয়ে হয়নি এখনও হয়নি শালা। আরে হয়ে যাবে, যা প্রেমিকাকে উদ্ধার কর। প্রেমিকা? কি বলিস? প্রেমিকা না হলে নিয়মিত যোগাযোগ কেন করিস? আমি তো কোনো প্রয়োজন দেখি না। কিছুক্ষণ চুপ থেকে সাদমান বলল, তোর বুঝতে হবে না এসব কিছু। তুই শুধু বিয়েটা কর আর আমাকে দাওয়াত দে। ফারাজ বেলা থেকে একবার তাকালো, তারপর বলল, কালকে ওয়াজিহাতের বাড়িতে চলে আয়, দাওয়াত রইল। সাদমান প্রশ্ন করলো, কিসের দাওয়াত? আমার আম্মা ওকে দেখতে আসবে। এখন কল রাখ, কাজে এসেছি আমি। আসুন, আমি এখানে আসার আগে নীরাকে ঢাকা ব্যাংকের নিচে দেখেছি, কার সাথে যেন কথা বলছিল। আচ্ছা, আমি দেখছি। ফারাজ কল কেটে বেলার দিকে ফোনটা বাড়িয়ে দিল। বেলা প্রকুশকে জিজ্ঞেস করলো, নীরাকে দেখেছেন? সেটা আমাকে বলেননি কেন? ওকে নিয়েই আসতেন সাথে করে। ফারাজ গাড়ির দরজাটা হালকা খুলে শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে বলল, উনি কোথায় গিয়েছেন? বেলা স্বাভাবিকভাবেই বলল, মেয়েটা চাকরির খোঁজে বের হয়েছে। তাই বলুন। আমি ভাবছিলাম সে আবার বের হলো কেন। ফারাজ শাড়ির প্যাকেটটা নাড়াছাড়া করে আরেকবার দেখে বেলার দিকে বাড়িয়ে দিল। বলল, এটা ধরুন। বেলা শপিং ব্যাগের ভিতরে উকি দিয়ে ভেতরে থাকা জিনিসটা কি সেটা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি এটা? ফারাজ বেলার মুখের দিকে চেয়েছিল এতক্ষণ। বেলা প্রশ্নটা করে ফারাজের দিকে তাকাতে দুজনের চোখে চোখ পড়ে যায়। ফারাজ সেভাবেই বলে উঠল, আপনাকে শাড়িতে ভালোই লাগে, নজর পেরানো যায় না। আমি চাই না আপনার উপর থেকে আমার নজর সরাতে। নজর যেন আগামীকাল না সরে, কখনোই যেন না সরে, বেহায়ার মতো যেন তাকিয়ে থাকতে পারি। তাই শাড়ির ব্যবস্থা করলাম। আমি আপনার দিকে আজীবন বেহায়ার মতো নজর আটকে রাখতে চাই ওয়াজিহা। বেলা মুচকে হাসলো। শপিং ব্যাগটা নিজের বুকের সাথে দুহাত দিয়ে চেপে ধরল। মৃদু গলায় বলল, ফারাজ সাহেব, আপনি প্রেমে মরেছেন। এত মরা কিন্তু ভালো না। আপনার মাঝে ঢুকে থাকাকে যদি আমার প্রেমে মরা বলে, তাহলে আমি বারবার এভাবেই মরতে চাই। আপনি ছাড়া আমার আর এক মুহূর্ত না আসুক। বেলা কেমন নীরব হয়ে গেল। বুকটা কাঁপছে তার। যে ভালোবাসা পেতে কতগুলো বছর নিজের কষ্টকে নজরে আনেনি সে, অথচ না চাইতে কত ভালোবাসা এখন তার দিকে ছুটে আসছে। বেলা ভাঙা ভাঙা গলায় বলে উঠল, প্লিজ ফারাজ, আমাকে অনেক ভালোবাসবেন। আমার অতীত আমাকে যতটুকু শূন্য করেছে আপনি আমাকে ততটাই পূর্ণ করে দিবেন। আপনি প্রমাণ করবেন জীবনের দ্বিতীয় পুরুষ অসম্ভব রকম ভালোবাসতে জানে। আপনি দেখিয়ে দিবেন নারী ডিভোর্সি হলেই পুরুষ তাকে এড়িয়ে যায় না। পুরুষ তার পছন্দের নারীকে অসম্ভব ভালোবাসতে জানে। আমার শুধু ভালোবাসা চাই। আমি এতগুলো বছরে যে ভালোবাসাটুকু চেয়েছি সবটুকু আপনি দিবেন। সাদমান থানার বাহির থেকে গাড়িটা নিয়ে বেরিয়েছে। গাড়ির গতি কম। রাস্তা এবং রাস্তার দুপাশে নজর এলোমেলো হয়ে কাউকে খুঁজছে সে। ফারাজের কথা মতো সে মার্কেটের দিকে চলে এসেছে। খুব কাছাকাছি হয় নির্দিষ্ট জায়গায় আসতে দেরি হলো না। ব্যাংকের সামনে এসে গাড়িটা থেমে যায়। চোখ থেকে সানগ্লাসটা সরিয়ে নিল সে। ড্রাইভিং সিটে বসে এদিক ওদিক খুঁজলো। একটু কিন্তু চোখে পড়ল না। গাড়ি থেকে নামতে নামতে নীরার ফোনে আবারও কল লাগালো সে। পূর্বের মতোই কল কেটে গেল। পুনরায় কল দিতে দিতে সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল সে। ফোন থেকে নীরা ছবিটা বের করে গার্ডকে দেখিয়ে জানতে চাইল, এই মেয়েটা কি এখানে এসেছিল। দাঁড়িয়ে থাকা গার্ড জানালো, অনেকেই তো আসা যাওয়া করছে, হয়তো উনি এসেছিলেন। কে এসেছিল বলতে পারবেন? আপনি ম্যানেজারের কাছে যান স্যার, উনি বলতে পারবেন। থ্যাংক ইউ।
সাদমান ভিতরে ঢুকে এলো। সাদমানকে দেখে সামনের দিকে বসে থাকা ফর্মাল শার্ট প্যান্ট পরিহিত একজন উঠে দাঁড়ালো। মৃদু হেসে বলল, ব্যাংকে কোনো কাজে স্যার? সাদমান পাশের থানার হওয়াতে মাঝে মধ্যে এখানে আসা যাওয়া হয়ে থাকে। বেশ কয়েকজন খুব ভালো পরিচিত। সে আসা মাত্রই পূর্ব পরিচিত লোকটা আন্তরিকতার সাথে তাকে বসতে বলল। সাদমান এগিয়ে এসে এদিক ওদিক রেখে চেয়ারটা টেনে বসলো। সামনে দাঁড়িয়ে থাকা লোকটাও বসে টেলিফোনটা হাতে নিয়ে ঠোঁটে হাসি লেপটে বলল, চা খাবেন তো তাই না? সাদমান ফোনটা টেবিলের উপর রাখলো। বলল, এসেছিলাম একটা কাজে। চার এখন না খেলেও চলবে। আপনি আমাকে একটু সাহায্য করুন তো নাইম ভাই। টেলিফোনটা পাশে রেখে নাইম সাহেব বললেন, জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি? সাদমান ভাবুক দৃষ্টিতে তাকিয়ে অবিন্যস্তভাবে বলল, মেয়ে এসেছিল এখানে, আপনাদের এখানে একজন মেয়ে এসেছিল। 20-22 বছর বয়স হবে। আমি জানতে চাইছিলাম সে কেন এখানে এসেছিল। সাদমান ফোনটা হাতে নিয়ে নীরার ছবিটা দেখালো। নাইম সাহেব ছবিটা ভালো মতো দেখে হাতের বাম সাইড থেকে কিছু কাগজের স্তূপ থেকে খুঁজে একটা কাগজ বের করে নিজে চেক করে সাদমানের দিকে এগিয়ে দিল। এই যে দেখুন, উনি কাগজ জমা দিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। সেদিন আমার অফিসের এক কর্মচারীর সাথে পরিচয় হয়েছে। এখানে একজন লোক লাগবে বলে সে এই মেয়েটার কথা বলেছিল। আমি গতকাল বলেছিলাম তাকে আসতে, আজ এসেছিল। যদিও কথা সেরকম হয়নি, ওনাকে ঘণ্টাখানেক পর আসতে বলেছি। বলল উনি নাকি লাঞ্চ করেননি, তাই সামনের রেস্টুরেন্টে গিয়ে বসেছেন হয়তো। সাদমান আরও কিছুক্ষণ কথাবার্তা বলে দ্রুত বেরিয়ে এলো সেখান থেকে। গাড়িটা নিয়ে সোজা রেস্টুরেন্টের সামনে এসে থামল। নীরা ভিতরেই ছিল। সাদমানকে ভিতরে ঢুকতেই তার নজরে গেল তার। সাদমানকে এ সময় এখানে থেকে হতবিহ্বল চোখে চেয়ে রইল তার দিকে। সাদমান সোজা নীরার টেবিলের কাছে চলে যায়। সামনের চেয়ারে গিয়ে বসলো। নীরা উৎসুক চোখে সালমানের দিকে চেয়ে আসে। সাদমান নীরার চোখে চোখ রাখলো। বলল, আপনি কল রিসিভ করছিলেন না কেন? নীরা বাম হাত দিয়ে ফোনটা সাদমানের দিকে এগিয়ে দিয়ে বলল, ফোনটা আবার নষ্ট হয়ে গেছে। কল আসছে, রিংটোন বাজছে, কিন্তু স্ক্রিনে নম্বর নাম শো করছে না, তাই রিসিভও করতে পারছি না। সাদমান ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো। তারপর বলল, এখানে এসেছিলেন কেন? চাকরি খুঁজতে। ইন্টার পাসের সার্টিফিকেটে আপনাকে জব দিবে কে? আমি ভালো সাবজেক্টে পড়েছি, অনার্সও তো প্রায় শেষের দিকে। তাছাড়া আমার কম্পিউটার কোর্স করা আছে। মনে হয় না চাকরি পেতে খুব একটা বেগ পেতে হবে। আপনার চাকরি এখনই কেন করতে হবে? তারা আমাকে কয়দিন এভাবে দেখবে বলুন? বিয়ে করলে এত চিন্তা করতে হতো না। শ্বশুরবাড়ি সারাদিন কাজ করে 3 বেলা পেটে ভাত, আর রাতে কারো বুকে শান্তিতে মাথা রেখে ঘুমাতে পারতাম। কে কী ভাববে সেটা আমাকে ভাবতে হতো না। যেহেতু মাথার উপর কারো হাত নেই, তাই আল্লাহর রহমতে আমার যতটুকু যোগ্যতা আছে ততটুকুই কাজে লাগাবো। নীরের কথাগুলো মন দিয়ে শুনল সাদমান। ফোনটা হাতে নিয়ে কারো নাম্বারে কল দিল সে। নীরের টিস্যুতে হাত মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কাকে কল দিচ্ছেন? আমি যদি আপনাকে একটা জবের ব্যবস্থা করে দেই, তাহলে আপনার কোনো অসুবিধা হবে? আমার মনে হবে আপনি আমার উপর দয়া করছেন। শহরে আসার পর থেকে আপনি আমার জন্য অনেক করেছেন। সাদমান নীরার কথায় আবার ব্রু কুঁচকে তাকালো। বাড়ি গলায় বলল, আমি আপনাকে দয়া দেখাচ্ছি না, আপনি আমার পছন্দের, এই জন্য চাইছি সাহায্য করতে। সাদমানের কথা শেষ হতেই নীরা বলে উঠল, পছন্দের? সাদমান চকিতে বলল, চুপ করুন একটু। সাদমানের কলটা ওপাশ থেকে রিসিভ হলো। সালাম দিয়ে সাদমান বলল, আমা কোথায় আছেন? ওপাশ থেকে মধ্যবয়সী নারী জবাব দিলেন, আজ শোরুমে এসেছি। সবাই কেমন কাজ করছে সেটা দেখতেই এসেছি। কেন, কিছু বলবে? সাদমান নীরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল। ফোনের ওপাশের ব্যক্তিকে আবারও আম্মা সম্বোধন করেই বলল, আমার শোরুমে 2জন মানুষ লাগবে বলেছিলেন। হ্যাঁ, একজন গতকাল এসেছে, আরেকজন লাগবে। আমার কাউকে নিয়েন না, আমি একজনকে পেয়েছি। আমি জানি উনি খুব ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন। আমি ওনাকে আগামীকাল আমার সাথে দেখা করতে নিয়ে আসব। বেলা পারাজে দেওয়া শাড়িটা নিয়ে সোজা নিজের রুমে চলে এসেছে। শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হালকা রঙের শাড়িটা একদমই নজর কাড়া। একবার দেখে যে কারো পছন্দ হয়ে যাবে, একভাবে নিজেকে দেখছিল সে। হঠাৎ সামনে থাকা ফোনটা বেজে উঠল। ফারাজ কল করেছে। মৃদু হেসে কলটা রিসিভ করলো সে। বেলা সাহসে বলে উঠল, আপনার পছন্দ কিন্তু দারুণ। আগের শাড়িটা এত সুন্দর ছিল যার এক্সপ্লেনেশন দিতে আমি পারবো না। আর আজকেরটা আপনার পছন্দ এত সুন্দর কেন বলুন তো? ফারাজ আলতো হেসে বলল, আপনিও আমার পছন্দের। আমি খারাপ কিছু পছন্দ করতেই পারি না। বেলা বলল, এই এক জায়গায় আপনার পছন্দ শুধু ভালো না, অসম্ভব ভালো। আমার মতো মেয়ে কোথাও পেতেন? কোথাও নেই। নিজের গুণগান গাইছেন, যদিও একটা শব্দ ভুল না। আমি সত্যি ভাগ্যবান, আমার আপনি আছেন। বেলা লজ্জায় মিইয়ে গেল। মুচকি হেসে বলল, কখন আসবেন কাল? কখন আসলে ভালো হয় বলো? বেলার কানে বাজলো কথাটা।
ফারাজ তার সাথে পরিচয়ের ঋতুগুলো বছর পরও আপনি করেই বলতো। আজ হঠাৎ তুমি করে বলায় কথাটায় অন্যরকম ঠেকলো তার কাছে। ফারাজ ভুল করেছে ভেবে এড়িয়ে গেল। বলল, দুপুরের খাওয়ার সময়ে চলে আসবেন। তোমার জন্য কিছু আনতে হবে? বেলা কিছুক্ষণ চুপ রইল। ফারাজকে নিজের লাগছে তার। এতদিনে এত অদ্ভুত অনুভূতি হয়নি তার। লোকটা কি তবে দূরত্ব ভাঙতে প্রস্তুত? বেলা মৃদু হেসে বলল, গোলাপ নিয়ে আসবেন, কেউ যেন না দেখে। দেখলে কি হবে? আমার লজ্জা লাগবে। ফারাজ হেসে বলল, ঠিক আছে, আচ্ছা রাখছি। আমি একটু পর কল দিচ্ছি। রুগী এসেছে, 5 মিনিট ব্রেক ছিল, এজন্যই কল দিতে পেরেছিলাম। বেলা আহ্লাদি গলায় বলল, পার্মানেন্ট রুগী আপনার জীবনে এসেছে ডাক্তার সাহেব, প্রস্তুত হয়ে যান জলদি জলদি। বেলা কলটা কেটে সামনে রাখতে আবারও ফোনটা বেজে উঠল। ফারাজ আবার কল করেছে ভেবে সাথে সাথে ফোনটা হাতে নিয়ে দেখল অপরিচিত একটা নাম্বার ফোন স্ক্রিনে জলজল করছে। রিসিভ করবে না ভেবেও রিসিভ করলো সে। কলটা রিসিভ করে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? ও পাশে পুরুষালী গলার তীক্ষ্ণ হাসি। কানে ফুসেতে চোখ খিসে বন্ধ করে নিল সে। মুহূর্ত কয়েকের মাঝে হাসির আওয়াজ কমতে শুরু করে। কঠোরভাবে কেউ বলে উঠল, ফিরে এসেছি আমি, খুব জলদি আমাদের দেখা হবে ওয়াজিহা। বেলা সন্ধ্যা থেকে চিন্তায় রয়েছে। রুমের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পায়চারি করছে। মুখের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবে সে গভীর চিন্তায় আচ্ছন্ন। তার মাথায় এক বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন করছে, কে ছিল ফোনের ওপাশে? ফিরে এসেছে মানে? রাত 10টার বেলকুনিতেই বা কেন দাঁড়াতে বলল? বেলার ভাবমূর্তি বুঝতে না পেরে নীরা চুপচাপ বসে আছে। বেলার উপর থেকে নজর তার সরছে না। বেলা যেদিকে যাচ্ছে তার নজরও সেদিকে যাচ্ছে। বেশ খানিকটা সময় চলে গেলে নীরা আর বেলাকে এভাবে চুপচাপ দেখতে পারল না। শান্ত গলায় বলল, কিছু হয়েছে আপু? চিন্তিত দেখাচ্ছে তোমাকে। বেলা ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতে থাকে। দোটানায় বকতে থাকে এটা ভেবে যে নীরাকে জানানো উচিত হবে কিনা। তার দুর্বিষহ অতীত সে সামনে আনতে চায় না। দুটোর কোনোটাই অতীত যে তাকে পুড়িয়ে ছাই করে দেয়। মানুষ নাকি অতীত ছাড়া বাঁচতে পারে না। সে তো চেষ্টা করছে, তবুও কেন এভাবে কোনো না কোনো সময় অতীত সামনে চলে আসছে। বেলাকে চুপ করে থাকতে দেখে নীরা সব প্রশ্নে চোখে আবার তাকায়। বলল, আপু এত চিন্তিত দেখাচ্ছে কেন আপনাকে? কিছু হলে আমার সাথে শেয়ার করতে পারেন কিন্তু। বেলা নীরার কথায় থমকালো। নিজেকে মনে মনে প্রশ্ন করলো, নীরাকে বলা ঠিক হবে? কোনো সমাধান না বের করে নীরাও যদি আবার তার জন্য চিন্তা করতে বসে, তাহলে তো চিন্তা বাড়বে, কমবে না। বেলা গিয়ে নীরার পাশে বসলো। মনে দোটানা টেনে রেখে বলল, আননোন নাম্বার থেকে কল এসেছিল। নীরা নড়ে সরে বসে, সাগ্রহে জানতে চাইল। তারপর বলল, কেউ ফিরে এসেছে। কে এসেছে আমি এখনও বুঝতে পারছি না। আমার জীবনে হয়তো আবারও কোনো কালো অধ্যায় শুরু হতে চলেছে। আমার জীবন থেকে কালো অধ্যায় যেতেই চায় না। কালো রঙের উপর আমার ভয় চলে এসেছে। নীরা ব্রু কুচকে বেলার দিকে তাকালো। নরম গলায় জিজ্ঞেস করলো, কি বলল? ওই যে ফিরে এসেছি, এতটুকুই। হ্যাঁ, অতটুকুই বলে কল কেটে দিয়েছে। ভাববার বিষয়, সাদমান সাহেবকে জানালে হয় না? উনি জানলে বাইয়া জানবে, বাইয়া জানলে ফারাজ জানবে। এতগুলো মানুষ দুশ্চিন্তা করবে। আমার অতীত চিন্তা দেখতে ভালো লাগবে না। নীরা নজর নিচু করল। জানতে চাইল, আপু তোমার অতীত সম্পর্কে জানার ইচ্ছে ছিল। আমার খুব আগ্রহ জন্মেছে। হয়তো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো। বেলা নিশ্চুপ হয়ে গেল। অতীত তাকে নিশ্চুপ করিয়ে দেয়। অতীত তার বলতে ইচ্ছে হয় না। কোনোভাবেই 5 বছর আগের কথা বলতে শুরু করলো। বেলা বিয়ের পরের ঘটনা থেকে শুরু করে ওখানে সব সম্পর্ক শেষ করে ফিরে আসা পর্যন্ত সবই বলে। ভাইয়ের সাথে শহরে আসার পর ঘটে যাওয়া বিপদের কথাও লুকালো না। নীরা মনোযোগ দিয়ে বেলার কথা শুনল। বেলার কথা শেষ হতেই নীরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মানুষ মানুষের প্রতি এত বিদঘুটে আচরণ করতে পারে? বিবেকে বাঁধে না? মানুষের মন এত কুশলিত কবে থেকে হলো বলো তো আপু? মানুষ নিজেকে বাঁচাতে, নিজের ইচ্ছেকে বাঁচাতে প্রাধান্য দিতে অন্য মানুষের সর্বনাশ করতে দুইবারও ভাবে না। মানুষই ফেরেশতার মতো, আবার সে মানুষই শয়তানের মতো। আমি মানুষকে খুব ভয় পাই জানো। মানুষকে ভয় পাই আমি। মানুষ প্যারানর্মাল জিনিসগুলো চেয়ে যেন আরও বেশি ভয়ঙ্কর। বেলা আর কিছু বলল না। তার হিসেব মেলানো প্রয়োজন। কে আসবে তার ক্ষতি করতে? সারা রাত ঘুমাতে পারল না বেলা। নীরা নানানভাবে বেলা চিন্তা কমানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছুই কাজ হয়নি। বেলা নীরার কথা শুনেও কিছুক্ষণ পর পর জোরে জোরে দীর্ঘশ্বাস ফেলছে আর বলছে, জানো নীরা, আমার ভাগ্য হয়তো এবারও খারাপ হবে। কি লেখা আছে আমার ভাগ্যে? ইস, একবার যদি দেখতে পেতাম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সবাই। বাসা পরিষ্কার থেকে শুরু করে রান্নাবান্না সকল কাজ শুরু হয়ে গিয়েছে। ওয়াহাজ সকালেই বেরিয়েছে। বাসায় জানিয়েছে কেউ একজন আসবে। জানতে চেয়েছিল, কিন্তু ওয়াহাজ সম্পূর্ণ জানায়নি। সকাল থেকে বেলা ওয়াহাজকে দেখেনি।
রান্না করতে করতে বেলা জিজ্ঞেস করলো, ভাইয়া, ভাবি, ভাইয়া কোথায়? মো ব্যস্ত ভঙ্গিতেই জবাব দিল, কে যেন আসবে, তাকে রিসিভ করতে গেল। আমি জিজ্ঞেস করলাম, বলল আসলেই দেখতে পাবে। তোমার ভাইয়া ইদানিং অনেক কিছুই আমাকে বলে না, মাসে মাসে 20,000 টাকাও কাউকে নিয়ম করে পাঠায়। একদিন জিজ্ঞেস করলাম, পাত্তা দিল না। তাই আর কোনো কিছু ওভাবে আমি জিজ্ঞেসও করি না। যেটা বলার, যেটা জানানোর আমি মনে করি সে নিজেই বলবে আর জানাবে। মৌয়ের কথা শেষ হতে নীরা তড়িৎ গতিতে বেলার দিকে তাকালো। বেলা ব্রু কুঞ্চিত করে বলল, আজকেও আসছে? কে আসবে? 12:30টার দিকে রান্না প্রায় কমপ্লিট। মৌ আর নীরা মিলে বেলাকে জোর করে গোসলে পাঠিয়েছে। বেলা আজ আগে আগে রেডি হতে হবে। সব কিছু বাঙালি বিয়ের নিয়ম অনুযায়ী হবে, মানে সব কিছুই হবে। রান্না প্রায় শেষের দিকে হওয়ায় বেলা ও দুজনের কথা মতো ফ্রেশ হতে চলে যায়। কিন্তু গতকালকের ফোন কলের কথা তার মাথা থেকে সহজেই সরছে না। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে বেলা, সমস্ত শরীর ভিজে একাকার। হাত চালিয়ে গোসল শেষ করে তৈরি না হয়ে চুপচাপ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পানি তার সমস্ত অঙ্গ ভিজিয়ে দিচ্ছে, তবুও যেন কিছু একটা তার শরীরে জ্বালা ধরিয়ে দিচ্ছে। হিসেব কিছুতেই মিলছে না। যাদের শাস্তি হয়েছিল তাদের তো বেশ কয়েক বছর কারাদণ্ড হয়েছিল। জেলের বাহিরে আসার সুযোগ তারা পাবে না। তাহলে কে হতে পারে? অনেকটা সময় পর কাঁপতে কাঁপতে ওয়াশরুম থেকে বের হলো বেলা। নীরা বিছানার উপর চুপ করে বসে আছে। বেলাকে কাঁপতে দেখে বলল, আধা ঘন্টা এই শীতে ওয়াশরুমে ভিজেছিলে আপু, কিভাবে? বেলা তখনও কাঁপছে, দাঁত ঠকঠক করে আওয়াজ তুলছে, সোয়াল ঘাড় শক্ত হয়ে এসেছে। হাতের ভেজা কাপড়ের দিকে তাকিয়ে নীরাকে বলল, আমার ফোনটা হাতে নাও, আমার সাথে ছাদে এসো। বেলা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিমোচ্ছে। নীরা এগিয়ে এসে ফোনটা বেলার হাতে ধরিয়ে দিয়ে বলল, সাদমান সাহেবকে কল দেবে? বেলা উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, উনি ডিটেলস জানেন। তাহলে কল দিয়ে জেনে নাও ওদের কী অবস্থা। বেলা সাদমানের নাম্বার খুঁজে বের করলো। নম্বর পাওয়ার সাথে সাথে কলও দিল। ওপাশের ব্যক্তি কল রিসিভ করছে না। শীতকালেও যেন বেলার প্রচণ্ড গরম লাগছে। মনে হচ্ছে কপালের ঘাম শুয়ে শুয়ে গাল বেয়ে আসছে। বেলা কল দিতেই থাকলো। তৃতীয়বারে কল রিসিভ হলো। বেলা কাঁপা কাঁপা গলায় বলে, সাদমান ভাইয়া? ওপাশ থেকে নরম স্বরে জবাব এলো, জি, কে বলছিলেন? আমি ওয়াজিহা। ও আচ্ছা, হ্যাঁ আপু বলেন। আপনি কি ব্যস্ত আছেন? না, সেরকম ব্যস্ত না। সময় বের করে আপনাদের বাসায় আসছি একটু পরে। আমি একটা বিষয় জানতে আপনাকে কল দিয়েছি। জরুরি কিছু? হ্যাঁ, আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলেছি। এটা ভাইয়াকে জানানোর প্রয়োজন নেই, বুঝেছেন? কোনো বিপদ হয়নি তো? না, সেরকম কিছু না। আসলে আমি জানতে চাচ্ছিলাম, নুসরাতের ওই সময় আমাকে যারা অ্যাসিড নিক্ষেপ করেছিল তাদের কি খবর? ওরা কি বাহিরে বেরিয়েছে? সাদমান চকিত বলে উঠল, না না, ওরা এখনও কারাগারেই আছে। 12 বছর সময়কাল হয়তো। ওদের সময় শেষ না হলে বের হওয়ার তো কোনো চান্স নেই। বেলা একদিক দিয়ে হাফ ছেড়ে বাঁচল, আবার অন্য দিক দিয়ে আরেকটা চিন্তা মাথায় এসে জায়গা করে নিল। তাহলে গতকাল ফোন কে করেছিল? বেলা নীরা অনেকটা সময় ছাদে কাটালো, কিছুতেই সমাধান মিলছে না। গতকালের নাম্বারে কল দিল বেলা, ফোন বন্ধ। নাম্বারটা সাদমানকে দিয়েছে সে। নাম্বার আর নম্বরের মালিক সম্পর্কে সব ডিটেলস জানার জন্য এখন মুখ্য বিষয় বলে মনে হলো বেলার। বেলার ফোনটা বেজে উঠল। ওয়াহাজ কল দিয়েছে। বাসায় এসে তাদের দুজনকে পায়নি বলে কল দিয়েছে হয়তো। বেলা কলটা কেটে নীরাকে নিয়ে ছাদ থেকে নেমে এলো। প্লেটের বাহিরে অপরিচিত 2 জোড়া জুতো দেখে বেলা নিশ্চিত হয় ওয়াহাজ যাকে বাসায় আনতে গিয়েছিল তার সাথে আরও একজন আছে। নতুন দুটো মানুষ এসেছে বাসায়। বেলা পা টিপে টিপে বাসায় প্রবেশ করে। ওয়াহাজের রুমের সামনে আসতে ভিতরে কয়েকজনের কথা শুনতে পায় সে। গলাটা পরিচিত লাগছে তার কাছে। দরজার সামনে গিয়ে দাঁড়াতে ব্রু কুঁচকে নেয় সে। ভারী গলায় বলে ওঠে, ভাইয়া, ওরা কেন এসেছে বাসায়? আর কি চাই ওরা? এখানে কেন এসেছে? ওদেরকে চলে যেতে বলো তাড়াতাড়ি। বেলার উত্তপ্ত চাহনি দেখে সামনে থাকা লোকটি বলে উঠল, আমাদের আশা হয়তো ঠিক হয়নি ভাই। বেলা আমাদের মেনে নিতে পারেনি, পারবেই বা কীভাবে? মেনে নেওয়ার মতো কাজ তো কোনো দিন করেইনি। বেলা তড়িৎ গতিতে এগিয়ে গেল। হাতের সামনে অংশ দেখিয়ে উঁচু গলায় বলল, তোমার বউ আমার হাতে গরম খুন্তি চেকা দিয়েছিল। আমার বেঁচে থাকা কঠিন হয়ে গিয়েছিল। কোথায় ছিল তোমাদের মনুষ্যত্ব? তোমরা তো মানুষই ছিলে না, মনুষ্যত্ব থাকবে কিভাবে? কথাগুলো বলে বেলা নিজের রুমে যাওয়ার জন্য পিছন গড়ল। তখনই ওয়াহাজ এসে বেলার বাঁ হাতটা ধরে ফেলে। বেলা দাঁড়িয়ে গেল, চোখ টলমল করছে। ওয়াহাজের দিকে তাকিয়ে বেলা অসহায় গলায় বলল, তুমি তো এমন ছিলে না ভাইয়া। আমাকে যারা এতগুলো বছর কষ্ট দিয়েছে
তাদের তুমি সাদরে গড়ে তুললে। আমার কথা একবারও মনে পড়ল না? ওয়াহাজ আলতো করে বোনকে বুকের সাথে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মানুষ তার ভুল বুঝতে পারলে তাকে ক্ষমা করে দিতে হয়। ওরা তাদের ভুলের জন্য অনুতপ্ত। তোমার উচিত ওদেরকে ক্ষমা করে দেওয়া। হাজার হলো আমাদের বাবারই তো সন্তান, এবং তার বউ তোমার ভাই হয়। বেলা মাথা তুলে সোজা হয়ে দাঁড়ায়। সামনে দাঁড়ানো দুজনের দিকে তাকিয়ে বলল, ভাই, সৎ ভাই উনি আমার। ভাই বলে পরিচয় দিয়ে নিজের অবস্থান নিচে করবে না ভাইয়া। আর মানুষ কেন অন্যের খারাপ সময়ে অন্যায় করে নিজের খারাপ সময় বোঝাতে পারে? ওটা অন্যায় ছিল। নিজে বিপদে পড়লে তবে অন্যের অবস্থান কেন বুঝতে পারে মানুষ? অন্যায় করার আগে, অন্যকে কষ্ট দেওয়ার আগে এই মানুষগুলো কেন বোঝে না? এই সময় তারও আসতে পারে। ওয়াহাজ সৎভাইয়ের দিকে তাকিয়ে বলল, সাইম তুই বস, আমি আসছি, ফিল ফ্রি। ওয়াহাজ বেলার হাত ধরে নিজের সাথে বেলার রুমে নিয়ে আসে। বেলা চুপচাপ দাঁড়িয়ে আছে। ওয়াহাজ দরজাটা আটকে বেলার দিকে ফিরে বলল, ওয়াজিহা, তোমার থেকে এই ব্যবহারটা আশা করিনি আমি। আমার মাথা হেট করিয়ে দিলে। বেলা হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে নিল। নিজের একটা হাত ওয়াহাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো। নিজের বাম পা এগিয়ে দিয়ে বলল, দেখো। কপাল থেকে চুল পিছনের দিকে টেনে সরিয়ে দিয়ে বলল, দেখো, আমি অত্যাচার থেকে বাঁচতে বিয়ে করতে রাজি হয়েছিলাম। ভেবেছিলাম শ্বশুরবাড়ি গেলে এভাবে অন্তত কেউ আমাকে প্রতিনিয়ত মারবে না। এত এত যন্ত্রণা থেকে বাঁচতে 17 বছর পূর্ণ হয়ে 18 হতে বিয়ে করে নিয়েছি। অমত করিনি। তুমি চলে গেলে বিদেশে, টাকাও পাঠিয়েছ, খোঁজও নিয়েছ। তুমি ফোন করলে তাদের দুজনের একজন লাঠি নিয়ে আমার সামনে বসে থাকতো, যেন আমি তোমাকে কিছু না জানাই। ওয়াহাজ বেলার দিকে এক পলকে চেয়ে রইল। বেলা আবারও বলল, তুমি তবুও নিজেকে ভালো রাখতে চলে গেলে, যদিও তার ভিতর আমি উপস্থিত ছিলাম। আমাকেও ভালো রাখা তোমার উদ্দেশ্য ছিল, কিন্তু আমি যে মেয়ে তাই সমাজের বেড়াজালে আটকে রইলাম। 3 বেলা নির্যাতিত হতে থাকলাম। এদের মাফ করতে বইল না ভাইয়া, আমি পারবো না। এদের মাফ করলে আমার রুহু আমাকে মাফ করবে না। আমার রুহু পর্যন্ত কষ্ট পৌঁছে দিয়েছে ওরা। ওয়াহাজ গম্ভীর হতে থাকলো। বেলার কষ্ট তার সহ্য হচ্ছে না। সে যতটুকু জানতো তা ভুল জানতো। বেলা কখনো তাকে ওদের খারাপ বিষয়ে কিছু বলেনি। ওয়াহাজ কিছু বলবে তখনই বেলা আবার বলে উঠল, তুমি আমার আজকের দিনটা নষ্ট করে দিলে ভাইয়া। আজকে আমার পুরনো সব ব্যথা মনে করিয়ে দিলে। আমার মা ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। ও, মাও তো ভালোবাসে না। নিজেকে যে ভালোবাসেনি সে আমাকে কিভাবে ভালোবাসবে? সে তো দুনিয়ার কষ্ট বলতে আমাকে দুনিয়ায় ফেলে চলে গিয়েছে। কেউ আমাকে ভালোবাসেনি। ওয়াহাজ এগিয়ে এসে বেলার মাথায় হাত রাখবে, তখনই বেলা 2 কদম পিছিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি এদের মাসে মাসে টাকা পাঠাও এখনও? আমি তোমাকে চিনতে পারছি না ভাইয়া, সত্যি চিনতে পারছি না। আমি তোমার কেউ না। আমি তো চলেই যাব কয়েকদিনের মধ্যে। আমাকে কে কী বলল, কে কষ্ট দিল বা দিয়েছে, কিচ্ছু তোমাকে দেখতে হবে না। ওয়াহাজ খট করে দরজা খুলে পাশের রুমে চলে গেল। বেলা পুপুয়ে উঠে ফোন থেকে ফারাজের ফোনে কল দিল। ফারাজ কল রিসিভ করছে না। কল কেটে গেলে ওপাশ থেকে কল ব্যাক এলো। বেলা সাথে সাথে কল রিসিভ করে বলল, আমরা আজ বিয়ে করতে পারি না? আমাকে প্লিজ আপনার কাছে নিয়ে যান। এখানে কেউ আমাকে ভালোবাসে না। আমি এখানে থাকবো না। ফারাজ ওপাশ থেকে চৌকিতে বলে উঠল, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কিন্তু আমাকে কেউ ভালোবাসে না ফারাজ। এতদিনে তোমার এটা কেন মনে হলো অজিহা? আমাকে কষ্ট দেওয়া মানুষগুলোকে আমার ভাইয়া ভালোবাসে। তাদের মাসে মাসে টাকা পাঠাই। তাদের এই বাড়িতেও নিয়ে এসেছে এখন। ওরা বিষাক্ত ফারাজ, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি শ্বাস নিতে পারছি না। প্লিজ আপনি আমাকে এই বাসা থেকে নিয়ে যান। আপনি আমার গন্তব্য হয়ে যান প্লিজ। আমি এখানে আর একটা মুহূর্ত থাকতে চাচ্ছি না। ফারাজ অবিন্যস্তভাবেই বলল, অজিহা, অজিহা প্লিজ, প্লিজ শান্ত হও। তুমি প্লিজ কান্নাকাটি বন্ধ করো। আমার কষ্ট সহ্য করতে পারলেও তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। প্লিজ তুমি কেঁদো না, আমি দেখছি বিষয়টা। ওপাশ থেকে চেঁচামেচির শব্দে কেঁপে উঠল বেলা। কল কেটে ঘর থেকে বেরিয়ে ওয়াহাজের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। সাইমার তার বউ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওয়াহাজ চিল্লাচিল্লি করছে। মৌয়ার নিরাই এসে বেলার পাশে দাঁড়ালো। বেলা শক্ত করে ময়ের হাতটা ধরে রাখলো। ওয়াহাজ চিৎকার দিয়ে বলে উঠল, তোরা আমার বোনকে এত ভালোবেসেছিস যে তার শরীরে তোদের ভালোবাসার চিহ্ন এখনও আছে। সে এতগুলো বছর তোদের ভালোবাসা বহন করেছে। আমি কি বোকা? আমি তোদের পিছনে এত সময়, এত ভালোবাসার এত টাকা খরচ করেছি। তোরা এত নিস, আর আমি জানিই না। তোরা দুজন এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাবি। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি আমার বোনকে আবারও কাঁদালাম। আমি নিজেই দায়ী ওর কান্নার জন্য। আমি নিজেকে মাফ করব কিভাবে? ওয়াহাজ থেমে কয়েকবার শ্বাস ফেলে বলল, আমি ঠান্ডা মেজাজে বলছি,
তোরা দুজন এখনই বেরিয়ে যাবি, আমাকে আর কখনো ফোন করার সাহসও করবি না। ওয়াহাজ দেওয়ালের সাথে নিজের হাতে আঘাত করতে থাকলো। মৌ দৌড়ে গেল সেদিকে। ওয়াহাজের পাগলামি দেখে সায়েম তার বউকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বেলাকে ব্রু কুঁচকে মুখ কালো করেই বলল, এই অপমান আমি ভুলবো না, ভুগতে হবে তোকে, ভুগতেই হবে। আমাকে মাফ করে দে না বোন, আমি এত কিছুই জানতাম না, তুইও তো কখনো আমাকে কিছু বলিসনি। আমি ভেবেছিলাম ওদের দেখলে তুই খুশি হবি, তাই তো ওদেরকে আমি নিয়ে এসেছিলাম। কে জানতো ওরা এত জঘন্য কাজ করেছে তোর সাথে। ওয়াহাজ বারবার বেলার কাছে মাপ চাইছে। বেলা নিজের ভাইয়ের উপর আর রাগ করে থাকতে পারল না। ভাইয়ের দু হাত নিজের মুঠোয় নিয়ে বলল, সারপ্রাইজের প্রয়োজন নেই আমার, আমার জীবনটা এখনও ভালোভাবেই কাটছে, এটাই আমার জন্য সারপ্রাইজ। তুমি শুধু আমাকে গুরুত্ব দিও, আমার কথা শুনিও, তাহলেই হবে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা চলতে থাকে। মৌ বাসায় কল দিয়ে জেনেছে তার বাবা মা আর ভাই বের হবে এখনই, তাই বাকি কাজগুলো শেষ করে বেলাকে এসে বলল, দুই ভাই বোন পরে কথা বলবা, এখন যাও রেডি হও, ভাইয়ারা চলে আসছে প্রায়। নীরাকে ডেকে বলল, নীরা যাও তো, ওয়াজিহাকে রেডি করে দাও। ওয়াহাজ বোনের মাথায় হাত দিয়ে বলে, বোন যা এখন, আজ তোর খুশির একটা দিন, জলদি যা, ওরা এখনই চলে আসবে। বেলা উঠে দাঁড়ালো, মৃদু হেসে নীরার সাথে নিজের রুমের দিকে চলে গেল। বেলা সাজ সম্পূর্ণ না হওয়া অবধি নীরা তাকে আয়না দেখতেই দিচ্ছে না। বেলা নিজেকে কেমন লাগছে সেটা দেখতে চটপট করছে। নীরা সাজ কমপ্লিট করে বলল, এবার আয়না দেখো। উফ, নিজেকে দেখতে এত চটপট করছিলে, ভাগ্য ভালো সাজটা নষ্ট হয়নি। যাও এবার নিজেকে দেখো। বসা থেকে উঠে দাঁড়ালো বেলা, কুচিগুলো ঠিক করতে করতে বলল, ওরা এসেছে অনেকক্ষণ হলো, ভাবি একা একা কী করছে কে জানে। তুমি একটু যাও ওদিকে, আমার যাওয়ার সময় হলে ডেকো। হ্যাঁ ভালোই বলেছ, আমি তাহলে যাই আপু। নীরা বেরিয়ে যেতে বেলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের উপর থেকে নিজে চোখ সরাতে পারা ব্যাপারটা দারুণ। বেলা মুগ্ধ হয়ে নিজেকে দেখছে। নীরা বেশ ভালোই সাজাতে পারে, আজ তার চাক্ষুষ প্রমাণ পেল সে। আয়নার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক হয়ে নিজেকে দেখছে, মনে মনে ফারাজের কথা ভাবছে। তাকে দেখলে এতগুলো মানুষের মধ্যে হা করে তাকিয়ে না থাকে। দরজায় নক করার শব্দ পেতেই ঘুরে তাকালো বেলা। দরজায় মৌ দাঁড়িয়ে আছে। বেলাকে দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সে। বেলা মৃদু হেসে জিজ্ঞেস করলো, কেমন লাগছে আমাকে? মৌ টেনে টেনে বলল, কি সুন্দর লাগছে তোমায়। আমি ভাইয়াকে বলি আজই কাজে ডেকে নিয়ে আসতে, আজ বিয়ে দিয়ে দিব। নতুন বউ লাগছে তোমাকে। বেলা সংক্ষেপে বলল, কিছু বলো না। মিথ্যে বলছি না, তুমি চলো আগে দেখি আমার আম্মাজান কী বলে। আজকের দিনটা বিয়ের দিন হয়ে উঠুক। বেলা জানালার বাহিরে খোলা আকাশের দিকে চোখ জোড়া নিবদ্ধ করল। বাহির থেকে দমকা হাওয়া এসে আশ্রে পড়ল বেলার চোখে মুখে। চোখ বন্ধ করে নিল সে। আবারও বাহিরের দিকে তাকিয়ে নিঃসংকোচে বলে উঠল, আমার বিয়ে হবে। কথাটা ভাবতেই কেমন কেমন যেন লাগে। বর আসবে, কবুল বলা হবে। মৌ আবারও বেলাকে থামিয়ে দিয়ে বলে উঠল, বর চলে এসেছে, তুমি এসো, নাস্তা রেডি। ওগুলো নিয়ে আমাদের সামনে চলো, বাকিটা আমরা দেখে নিব। মৌ সাদরে বেলার হাতটা ধরে রুমের বাহিরে নিয়ে ড্রয়িং রুমে দাঁড় করিয়ে দিল। নিজের রান্নাঘরে গিয়ে নাস্তার ট্রে নিয়ে বেলার সামনে দাঁড়ালো। তাকে নিয়ে গেস্ট রুমে দরজার সামনে চলে গেল। বলল, এবার এটা তুমি নাও। ভিতরে তোমার ভাইয়া, আমার ভাইয়া, নীরা, বাবা, আম্মু সবাই আছে। বেলা মুখটা কাছুমাছু করে বলল, আমার ভয় লাগছে ভাবি। ভয় কেন? সবাই তো তোমার পরিচিত, প্রেম করেছ 4 বছর, আর এখন সামনে চাইতে লজ্জা লাগছে। বেলা মুখ বাঁকিয়ে বলে উঠল, আমি মোটেও প্রেম করিনি, তোমার ভাইকে জিজ্ঞেস করে দেখো। প্রেম করলে এতদিনেও আপনি বলতাম না, এসব ডালভাত হয়ে যেত। মৌ শ্বাস ছাড়ল, কপালে হাত দিয়ে বলল, বুঝেছি, এখন যাও, ভিতরে যাও, লাঞ্চের সময় হয়ে গেল, জলদি জলদি। বেলাকে ঠেলে সামনের দিকে পাঠিয়ে দিল। বেলা দূরে দূরে বুকে ঘরের মেঝেতে পা রাখল। হৃৎপিণ্ড অসম্ভব জোরে কাঁপাকাঁপি করছে। বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে পারলে সুবিধা হতো, কিন্তু সেটা এখন সম্ভব না। মাথা নিচু রেখে সবার উদ্দেশ্যে সালাম দিল বেলা। চোখ তুলে চাইল ফারাজ। সাথে সাথে কি একটা এসে যেন বুকে আঘাত হানল। তড়িৎ গতিতে ডান হাত দিয়ে বুকের বাঁ পাশ চেপে ধরল সে। জোরে একটা শ্বাস টানল, চোখ নামিয়ে নিল সে। বেলা নাস্তার ট্রে টি টেবিলের উপর রেখে 1 কাপ করে সবার হাতে পৌঁছে দিল। ফারাজ এক কোণায় বসে আছে, ফারাজের কাপটা শুধু দেওয়া বাকি। হাত কাঁপছে বেলার। এর আগে কখনো এমন হয়নি। ফারাজের কয়েকবার এটা ওটা দেওয়া হয়েছে,
আবার তার থেকে নেওয়া হয়েছে বলতে গেলে প্রায় অভ্যেসই হয়ে গেছে। তবুও এখন এত বয়ের কারণ কি সে ধরতেই পারছে না। বেলা কাঁপা কাঁপা হাতে চায়ের কাপটা তুলে নিল। এগিয়ে গিয়ে ফারাজের সামনে চা রাখতে কম্পনের দরুন কাপ থেকে কিছুটা চা কাপ বেয়ে পিটিচে পড়ল। সাথে সাথে ফারাজ কাপটা ধরতে গেলে হাতে স্পর্শ পেতেই শিরশিরে হাওয়া বয়ে গেল যেন। বেলা ফারাজের দিকে তাকাতে খেয়াল করলো ফারাজ তাকে দেখছে। বেলা তাড়াতাড়ি করে সরে এসে দরজার দিকে দাঁড়ালো। মহিব সাহেব বেলাকে ডেকে নিজেদের মাঝে বসালেন। এক পাশে তিনি এবং অপর পাশে ফাহমিদা বেগম। নানান রকম কথাবার্তা চলছে। বেলা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আর কিছুক্ষণ পর পর জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ফেলছে। ওদিকে মৌ আর নীরা বেলার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। একটা পর্যায়ে বেলা তাদের দিকে তাকালে হাসি বন্ধ হয়ে যায়। বেলার আঁকিভঙ্গিতে কিছু ইশারা করলে মৌ বলে উঠল, আম্মু, ওয়াজিহাকে এখন নিয়ে যাই, ও হয়তো অস্বস্তি ফিল করছে। ও রুমে যাক, আমরা এখানে কথা বলি। ফাহমিদা বেগমও মেয়ের কথায় সায় দিয়ে বলল, আচ্ছা নিয়ে যাও, ওয়াজিহা বরং নিজের রুমে যাক। তিনি বেলার দিকে তাকিয়ে আবারও বলে উঠলেন, যাও মা, আর শুনো, শাড়ি পরেই থাকো, সুন্দর লাগছে শাড়িতে। শাড়ি পরলে কি সুন্দর লাগে, তবুও আজকালকার মেয়েরা শাড়ি পরতেই চায় না। তুমি এটা পরেই থাকো, শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে। বেলা মাথা নেড়ে উঠে দাঁড়ালো। বিনয়ের সাথে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। মৌ বুদ্ধি করে নীরাকে বেলার পিছু পিছু পাঠিয়ে দিল। দুজন বেরিয়ে যেতে মৌ তার বাবার পাশে গিয়ে বসলো। এনিয়ে বিনিয়ে বাবাকে বলল, বাবা, আজকে কিন্তু সুন্দর একটা দিন। ওয়াজিহাকে একদম বউ বউ লাগছে, বিয়ে পড়িয়ে দিলে হয় না? বাবাকে কিছু বলার সুযোগ না দিয়েই ওয়াহাজকে ডেকে বলে উঠল, এদের আজ বিয়ে দেওয়া যায় না? আমার বিয়েতে অনুষ্ঠান করা হয়েছে, ভাইয়াদের না হয় কয়েকদিন পরে করা হলো, আজ আমার মনটা বিয়ে বিয়ে করছে। ওয়াহাজ মহিব সাহেব আর ফাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল, বিয়ে আকফিস হওয়ারই কথা, মা বাবা গুরুজন আছেন, ওনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। ওয়াহাজের কথায় হাসি ফুটল মৌয়ের ঠোঁটে। বাবার বাহু জাগিয়ে বলল, বাবা প্লিজ, আজ ওদের বিয়ে দিয়ে দাও, ওদের অনুষ্ঠান পরে করা যাবে। আজকে মেয়ে দেখতে এসে ছেলেকে বিয়ে দিয়ে দিচ্ছ, ব্যাপারটা জোশ না আম্মু? ফাহমিদা বেগম থতমত খেয়ে গেলেন। কি বলবেন বুঝতে পারছেন না। মৌ খুব একটা খারাপ প্রস্তাব দেয়নি। তিনি মহিব সাহেবের দিকে আর চোখে তাকালেন। অসহায়ভাবে বললেন, কি বলো তুমি? মহিব সাহেব একটা শ্বাস ছাড়লেন। ফারাজকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুমি কি বলছো? হুটহাটভাবে এই বিয়েতে রাজি আছো? আমাদের আপত্তি নেই, বুড়ো হয়ে যাচ্ছি, এই অনুষ্ঠানে খাটতেও পারবো না। বিয়ে হয়ে গেলে ধীরে সুস্থে আত্মীয়দের দাওয়াত করে খাওয়ানো যাবে। ফারাজ সবার মুখের দিকে একবার করে চাইল। ওয়াহাজ বলল, আমার মনে হয় এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাদের একবার কথা বলা প্রয়োজন। ফাহমিদা বেগম ওয়াহাজের কথার পরিপ্রেক্ষিতে বলে ওঠেন, হ্যাঁ, ওয়াহাজ বাবা ঠিকই বলেছে। ফারাজ, যাও দেখো তো ওয়াজিহা কি বলে। ফারাজ সবার কথা মেনে নিয়ে উঠে দাঁড়ালো। ফারাজ রুম থেকে বের হওয়ার আগে মৌ নীরাকে ডেকে দেয়। নীরা আসতে ফারাজ বেরিয়ে যায় রুম থেকে। নীরা চলে যাওয়ায় মেলা আরও অস্বস্তি লাগছিল। সবার কী কথা হচ্ছে, বিষয়টা ভীষণ আগ্রহের একটা বিষয়। দরজায় টোকা দেওয়ার শব্দ হতে বেলা বলে উঠল, দরজা টোকাচ্ছ কেন আবার? চলে এসো। ভাবি কেন ডেকেছিল, কি বলে? ফারাজ বেলার কথায় পারে সে নীরাকে ভেবেছিল। ভিতরে এসে মিটিমিটি হেসে পাঞ্জাবির পকেট থেকে 3টা গোলাপ বের করে হাতে নিয়ে বেলার দিকে এগিয়ে দিল। বেলা চোখ তুলে তাকাতে ফারাজ বলে ওঠে, বিয়ে করবেন আমাকে? আপনার অভাবেই আমার শরীর অপুষ্টি দেখা দিয়েছে, আপনাকে আমার ভীষণ প্রয়োজন। বেলা মৃদু হেসেই বলল, পুষ্টিহীনতায় ভুগছে এমন কাউকে আমি বিয়েই করব না, আমি সুস্থ সবল পুরুষকে চাই। ফারাজ বেলার পাশে এসে বসলো। ওর দিকে তাকিয়ে বলল, তুমি এলে প্রথম আলিঙ্গনে আমি তরতাজা হয়ে যাব। তুমি শুধু আমার হয়ে যাও। এই বুকটা মরুভূমির কঠিন রোদে পড়ে আছে, তুমি বৃষ্টি হয়ে নামো। বেলা বিন্যস্ত স্বরে বলল, সারা জীবনের জন্য বৃষ্টি চাইছেন? অসহ্য লাগবে না? প্রথম আলিঙ্গনটা আমার হৃদয় প্রশান্ত করে দিবে। তারপর তো প্রতিটা দিন ভালোবাসার দিন, সেখানে রোদ বৃষ্টি শীত সব কিছুই থাকবে। হাতের ফুলগুলো আবারও বেলার দিকে বাড়িয়ে দিল ফারাজ। স্নিগ্ধ হেসে বলল, বিয়ে করবেন আমাকে? আজীবন শক্ত করে হাতটা ধরে রাখব। বিপদ আপনাকে ছুঁতে চাইলে নিজেকে আগে বাড়িয়ে দিব। সবটুকু আনন্দ ভালো থাকা আপনার কাছে সমর্পণ করব। আমি আপনার সাথে আমার জীবনের প্রতিটি বসন্ত কাটাতে চাই। বেলা ফারাজের হাত থেকে ফুলগুলো নিয়ে নিল। ফুলগুলো নাড়াচাড়া করতে করতে বলল, আর কত একা থাকবেন, আর কত সময় নষ্ট করবেন? বিয়ে করে নিন তবে আজ। সবাই যেহেতু চাইছেন, অনুষ্ঠান হওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। তবে আজ আমি তোমাকে নিয়েই যাব, বাসর আমি এখানে করব না। বেলা লজ্জা পেয়ে মুখ নিচু করে ফেলল। গাল দুটো লাল হতে শুরু করেছে। ফারাজ বেলার চিবুকে আঙ্গুল দিয়ে মুখটা উঁচু করে বলল,
ওয়াজিহা, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমাকে বুকে না জড়ানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আমি চাইলে এখনও তোমাকে আমার বুকে জড়িয়ে নিতেই পারি, কিন্তু আমি চাই আমার বুকে আমার স্ত্রী মাথা রাখুক। তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে এসো। বেলা অস্পষ্ট স্বরে বলে উঠল, ভালোবাসি আপনাকে। ফারাজ বুকে হাত চেপে ধরল, চোখ খিচে বন্ধ করে নিয়ে বলে উঠল, এভাবে ভালোবাসি বলবেন না, বুকে ব্যথা করে। বেলা খিলখিলিয়ে হেসে উঠল। ফারাজের দিকে তাকিয়ে সাহসে বলে উঠল, প্রতিদিন প্রতি বেলা ভালোবাসি বলবো, প্রয়োজনে হার্টের রোগী বানিয়ে দিব। আপনার গলার স্টেথোস্কোপটাই আমি কর্তৃত্ব বলাবো, বুঝেছেন ডাক্তার সাহেব? ফারাজ মৃদু হেসে বলল, হৃদয় বিশেষজ্ঞ? বেলা উফরনিস মাথা নাড়ালো, মুচকি হেসে বলল, শুধু আপনার। ফারাজ সবার সাথে কথা শেষ করে বাসা থেকে বেরোলো। তার বউ বিয়ের দিন লাল শাড়ি পরবে, এটাই তার শেষ কথা। বিয়ে তো একবারই হবে জীবনে, অনুষ্ঠান পরে যতই হোক না কেন বিয়ের অনুভূতি আর কখনোই আসবে না। বাসা থেকে বের হতে ওয়াহাজ এসে তার হাতটা খপ করে ধরে ফেলল, বলল, তুমি বাসায় যাও, আমার বোনের বিয়ের শাড়িটা অন্তত আমি কিনে নিয়ে আসি। তুমি সাদমানকে কল দাও, ছেলেটা অনেক ভালো, আমার সাথে কত ভালো সম্পর্ক ছিল। ছেলেটা অন্তত তোমাদের বিয়েতে থাকুক। তুমি যাও, ভিতরে গিয়ে বসো। ফারাজ আর কোনো কথা না বাড়িয়ে সোজা ভিতরে চলে গেল। ওয়াহাজও ছুটল তার বোনের বিয়ের বেনারসি কিনতে। ফারাজ ভিতরে এসে জানালো, ওয়াহাজ নিজেই গিয়েছে শাড়ি কিনতে। অসময়ে কলিং বেল বেজে ওঠায় কেউ বুঝতেই পারল না কে এসেছে। মৌ গিয়ে দরজা খুলবে তখনই নীরা বলে উঠল, ভাবি আমি দরজা খুলে দিচ্ছি, তুমি বসো। মৌ উঠে দাঁড়ালো, সিরিয়াস ভঙ্গিতে বলল, এই তুমি যাও, ওয়াজিহার ওয়ার্ড্রপ থেকে একটা শাড়ি বের করে পরে নাও। আমি শাড়ি পরে আসি, তুমিও পরে নাও। আজ বিয়ে না, জলদি যাও, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি পরে নাও। বিয়ের শাড়ি এলে আবারও ব্যস্ত হয়ে যেতে হবে। নীরা সম্মতি জানিয়ে বেলার রুমে চলে গেল। দরজা নক করে ভিতরে ঢুকে বলল, আমাকে শাড়ি পরতে বলল ভাবি, উনিও নাকি শাড়ি পরেছেন তাই। বেলা একা একা চুপ করে বসেছিল। নীরাকে দেখে তার ভালোই লাগছে। তার কথা শুনে চকিতে বলে উঠল, ওয়ার্ড্রপ থেকে যে শাড়িটা ইচ্ছে বের করে পরে নাও। ভাবি তো ঠিকই বলেছে, আমার বিয়েতে তুমি সাজবে না। বেলা বসা থেকে উঠে ওয়ার্ড্রপের দিকে হেঁটে চলল। ওয়ার্ড্রপ খুলে বেছে বেছে নীল রঙের একটা শাড়ি বের করে নীরাকে দিয়ে বলল, এটা পরে নাও। টকটকে লাল রঙের একটা শাড়ি পছন্দ করে কিনে এনেছে। মৌ আর নীরা মিলে বেলাকে সম্পূর্ণ কনে সাজিয়ে দিয়েছে। অলরেডি সন্ধ্যা পার হয়ে গিয়েছে। বেলা মাগরিবের নামাজ পড়েই বসেছিল। গড়িতে 8টা বেজে গিয়েছে। দুপুরের খাবার সবাই মিলে বিকেলেই খেয়েছিল। ওয়াহাজ এতক্ষণে কাজিয়েও ডেকে এনেছে। গেস্ট রুমে সবাই অপেক্ষা করছে বেলার জন্য। নীরা বেলা শাড়ির কুচি ঠিক করে দিচ্ছিল। শ্বাস কমপ্লিট করে মৌ বলে উঠল, সব কিছু কমপ্লিট, দেখো কি যে দারুণ লাগছে। বেলা মিষ্টি হেসে আয়নায় নিজেকে দেখে নিল একবার, তারপর বলল, টিপ দিলে কখন? খেয়ালই করিনি, টিপটা মুছে দাও প্লিজ। মৌ চকিতে বলে উঠল, কেন? সুন্দরী তো লাগছে, তুমি ফোনে কথা বলছিলে তখন দিলাম। না প্লিজ, ওটা মুছে দাও, আমি টিপ নিব না, টিপ আমার পছন্দ না। এটা কোনো কথা? বলে কপালের টিপটা মুছেই দিল মৌ। বেলা মুচকি হাসল। নীরা উঠে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, ফারাজ ভাইয়া আজকে চৌকি সরাতে পারবে না, হা করে জনসম্মুখে চেয়ে চেয়ে দেখবে তার বউকে। বেলা মাথা নিচু করে নিল। মৌ উচ্চস্বরেই হেসে ওঠে। দরজা নক করার শব্দ হতেই দুজনের হাসি যেন থেমে গেল। মৌ গিয়ে দরজা খুলল। ওপাশে ওয়াহাজ দাঁড়িয়ে আছে। মৌ স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ বলো। এখনই যেতে হবে? না, 10 মিনিট পরে নিয়ে এসো। এখানে দেরি হচ্ছে দেখে কাজী সাহেব একটু বেরোলেন। সামনের একটা বাসায় বিয়ে পড়িয়ে চলে আসবেন। অনেকক্ষণ ধরেই গেছেন, চলে আসবেন এখনই। তুমি একটা কাজ করো। মৌ উৎসুকভাবেই বলল, হ্যাঁ বলো। ওয়াহাজ একবার পিছনের দিকে তাকিয়ে দেখে বলল, সাদমান এসেছে, ওকে কিছু খেতে দাও। আমি তো ওয়াজিহার ব্যাগ গুছিয়ে দেব ভাবছি, আমি নীরাকে পাঠিয়ে দিচ্ছি। ওয়াহাজ একপাশে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে। আমার বোনের শ্বাস কি কমপ্লিট হয়েছে? মৌ এবার উচ্ছ্বসিত হয়ে বলল, হ্যাঁ ডান, এসো দেখবে এসো। ওয়াহাজ মৃদু হাসল। ভিতরে ঢুকলো সে। মৌ ইশারায় নীরাকে কাছে ডাকলো। ওয়াহাজ গিয়ে বেলার কাছে দাঁড়ালো। হেসেই বলল, মাশাল্লাহ, কী যে সুন্দর লাগছে আমার বোনকে। বেলার কথাটা ভালো লাগার কথা, তবুও যেন বুকে বিঁধল। নরম গলায় বলে উঠল, আমাদের একসাথে থাকা এবার থেকে আবার আর হবে না, তাই না? আবারও তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। ওয়াহাজ বোনকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল। বলল, তোর ভাইয়া তোর জন্য সর্বদা উপস্থিত, তোর ভাই তোর জন্য প্রাণটাও দিয়ে দিতে পারে।
কাছেই তো রাখছি, যেন যখন ইচ্ছে চলে আসতে পারিস বা আমিও চলে যেতে পারি। অজানা কোনো বাড়িতে দিচ্ছি না তোকে, যাতে তোর কষ্ট না হয়। এই মানুষগুলো তোকে খুব ভালো রাখবে। বেলা ছোট ছোট শব্দে বলল, এবার অন্তত তোমাদের সবাইকে নিয়ে আমার একটু ভালো থাকা হোক। আমি আর কষ্ট পেতে চাই না, আমি আর কাউকে হারাতে চাই না। ওয়াহাজ বেলার মাথা তুলে দুগালে হাত রেখে বলল, আমরা সবাই এবার খুব ভালো থাকবো, দেখিস, খুব ভালো থাকবো। এবার সব কিছু ভালো হবে ইনশাল্লাহ। মৌয়ের কথা মতো নীরা বেলার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। সাদমান পিছন দিক হয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল। নীলা গলা খাকড়ি দিতেই সাদমান পিছনে ফিরে তাকালো। নীরাকে দেখে তার দিকে নজর নিবদ্ধ রেখে ফোনটা মুখের কাছে নিয়ে বলল, পরে কথা বলছি আমি। সাদমান এক পলকে নীরার দিকে তাকিয়ে আছে। নীরার বেশ অস্বস্তি লাগছে সাদমানের নিবদ্ধ নজরে। মনে মনে ভাবছে, কেউ এসে এভাবে দেখে ফেললে কী অবস্থা হবে। এরকম কিছু ঘটার আগেই নীরা মৃদু হেসে স্বাভাবিক গলায় বলল, কিছু খাবেন আসুন, কাজী সাহেব এখনই হয়তো চলে আসবে। সাদমানের ধ্যান ভাঙে, হকচকিয়ে বলে উঠল, আমি এখন কিছু খাবো না, খেয়ে এসেছি। বিয়ে বাড়িতে এসেছেন আর বলছেন খাবেন না? বিয়ের খবর পাওয়ার আগেই খেয়ে নিয়েছি। আল্লাহ বাঁচিয়েছে, আজকে এই সময় বেশি চাপ নেই, না হলে তো আমি আসতেই পারতাম না, মিস করতাম অনেক কিছুই। শেষের বাক্যটুকু মৃদু হেসে বলল সাদমান। নীরা খাবার টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, অল্প করে কিছু খেয়ে নিন, আপুর বিয়ে বলে কথা, না খেয়ে যেতে দেই কীভাবে বলুন তো। সাদমান নীরার পিছু পিছু এসে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো। বলল, আম্মা আপনার সাথে দেখা করতে চেয়েছে। কবে দেখা করতে পারবেন? আপনার তো জব লাগবে। সাদমানকে ইশারায় চেয়ারে বসতে বলে প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলল, বিয়েটা ভালো মতো আগে হয়ে যাক, আগামীকালকে গিয়ে দেখা করে আসবো না হয়। আপনি আমাকে ঠিকানাটা মেসেজে দিয়ে রাখুন, তাহলেই হবে। আপনার বাড়ি থেকে কেউ খোঁজ নেয়নি আপনার? সাদমানের এই প্রশ্নে যেন থেমে গেল নীরা। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পৃথিবীতে রইল কে আর আমার খোঁজ নেওয়ার? বাবা তো মারাই গেছে, বাড়ি থেকে পালিয়ে আসায় সৎমা বেঁচে গেছে, আর কেউ নেই আমার। সাদমান দমে গেল, কথা খুঁজে পাচ্ছিল না সে। কি বলবে ভেবে বাড়ির খবরই জানতে চাইল। সে ভেবেছিল হয়তো নীরার সাথে আরও কিছুক্ষণ কথা চালিয়ে যাবে। নীরার এমন কথায় আর কোনো কথা বলারই সাহস করল না সে। চুপ করে প্লেটের দিকে তাকিয়ে আছে। নীরা খাবার বেড়ে দিয়ে বলল, আপনার বাসায় কে কে আছেন? সাদমান এবার বেশ আগ্রহের সাথে বলল, আমি আর আমার আম্মা। আর কি কেউ নেই? না। কেউ নেই? হুম, বাবা মারা গিয়েছে। নীরা দীর্ঘশ্বাস ফেলল, মৃদু হেসে বলল, আপনার তবুও মা আছে। আপনার আপনার চাই? সাদমানের কথা বুঝতে পারল না নীরা। জানতে চাইল, কি মা? কী বলছেন? মা চাই? মৃত মানুষ কি ফিরে আসতে কি দেখেছেন কখনো? আমার মাকে মা ভাবতে পারবেন না? রুম ভর্তি মানুষ, অপেক্ষা কনের। কাজী সাহেব ফিরে এসেছেন, সবাই বেলার জন্য অপেক্ষায় বসে আছে। সাদমান এসে ফারাজের এক পাশে বসেছে। ফারাজকে চুপ থাকতে দেখে আস্তে করে ধাক্কা দিয়ে মুচকি হেসে বলল, আমার বিয়ের ব্যবস্থাটা করে দে না ভাই, একা কেন বাসর ঘরে যাবি? ফারাজ মাড়ি শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, এখানে বসে ফালতু কথা বলবি না সাদমান, বিয়ে করতেছিস সেটা ভালো কাজ, আর আমি বিয়ের কথা বললেই সেটা ফালতু কাজ হয়ে গেল? বিয়েতে এসেছিস, চুপচাপ বসে থাক, তুই দর্শক। শোন, একটা গোপন তথ্য ফাঁস করি। ফারাজ ব্রৌকুসকে বলে উঠল, কিসের গোপন তথ্য? সাদমান মাথা চুলকে বলল, তুই কি জানিস? আর চোখে সাদমানের দিকে তাকালো ফারাজ। পুনরায় শক্ত দাসে বলল, কি জানবো? তুই কি জানিস নীরা অনেক সুন্দর? ফারাজ এবার মৃদু হাসল, হাসি লুকিয়ে বলল, কেউ সুন্দর কিনা সেটা জানতে মন দিয়ে দেখতে হয়। আমার ব্যক্তিগত নারী থাকতে আমি অন্য নারীকে মন দিয়ে দেখতে কেন যাব? আমার বউ যদি জানে আমি কারো সৌন্দর্য বিশ্লেষণ করতে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, তাহলে কি আর আমাকে বিয়ে করবে বলতো? সাদমান সেন্টি ইমোজির মতো মুখ করে ফারাজের দিকে তাকিয়ে রইল। নরম গলায় বলল, বিয়ের আগেই তুই যদি ওয়াজিহাকে বউ বলতে পারিস, তাহলে প্রেমের আগে আমি নীরাকে প্রেমিকা বলতে পারবো না? ফারাজ কিছু বলবে তার আগেই দরজার সামনে থেকে নীরা সাদমানের পাশে এসে দাঁড়ালো। গলা খাকড়ি দিয়ে বলল, সাদমান সাহেব, একটু বাহিরে আসবেন? ফারাজ কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে উঠল, যা, জলদি বাহিরে যা, আমার মাথা না খেয়ে বাহিরে গিয়ে একটু হাওয়া বাতাস খেয়ে আয়। সাদমান উল্টো ধাক্কা দিয়েই উঠে দাঁড়ালো। নীরার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, চলুন।
নীরা রওনা দিল। সাদমান পিছু পিছু বাহিরে চলে এলো। নীরা আমতা আমতা করে বলল, এখন তো সবাই ব্যস্ত, তাই আপনাকে একটু বিরক্ত করলাম। আমাকে একটা সাহায্য করতে পারবেন? সাদমান এদিক ওদিক দেখে বলল, কি করতে হবে বলুন। আসলে আমার কাছে জমানো কিছু টাকা ছিল, ওটা দিয়ে আপুর বিয়ের খবর শুনেই ইমার্জেন্সি একটা শাড়ি অর্ডার দিয়েছি। বিয়েতে কিছু একটা তো দিতে হবে। ওটা চলে এসেছে, সামনের ওই বাজারটাই একজন এসে অপেক্ষা করছে। আপনি কি একটু যাবেন? আমি আপনাকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি। বিয়ে তো এখনই শুরু হবে, এখন যেতে হবে? বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিটের মতো সময় লাগবে। লোকের নাম্বার দিন, আমি এখনই আসছি। সাদমান কথাবার্তা শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে যায়। নীরা বেলার রুমের দিকে চলে যায়। পরিবেশ ঠান্ডা। ফাহমিদা বেগম মুহিব সাহেবের পাশে এসে বসলেন। মুচকি হেসে বললেন, মেয়েটাকে এত সুন্দর দেখাচ্ছে। মুহিব সাহেব হেসেই ফেললেন। বললেন, আমার ছেলের পছন্দ আছে। মেয়েটা রূপবতীর সাথে সাথে গুণবতীও। দোয়া করি ছেলে মেয়ে দুজন সুখী হোক। মৌ আর নীরা মিলে বেলাকে রুম থেকে নিয়ে আসে। ফারাজ নজর উঠালো। বেলাকে লাল শাড়িতে দেখে তার বুকটা কাঁপলো। শুধু কাঁপছে না, প্রচণ্ড জোরে কাঁপছে। হৃদস্পন্দন প্রচণ্ড গতিতে বেড়েছে। চোখ জিমিয়ে আসছে, জল এসেছে চোখে। ঠাউরি করতে পারল না সে। বারবার কয়েকবার চোখের পাতা ফেলল। না, আরও ঝাপসা লাগছে সব কিছু। সোফায় হাত রাখার অংশটা চেপে ধরল। অস্থিরতা পেয়ে বসেছে তাকে। বেলার দিক থেকে নজরই সরাতে পারছে না সে। এতগুলো বছরের অপেক্ষাটা তো শুধু এই মেয়েকে এরূপে দেখার জন্যই ছিল। পাঞ্জাবির পকেটে হাত দিল ফারাজ। টিস্যুটা এখন তার ভীষণ প্রয়োজন। তাড়াতাড়ি করে চোখটা মুছে নিল সে। সাদমান রুমে প্রবেশ করতে জোরে বলে উঠল, বরকি বউকে দেখে কান্না করে ফেলেছে? ভাই, এটা তো তোরই বউ। এমন ভাব নিচ্ছিস যেন প্রেমিকার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। সবার নজর বেলার দিকে ছিল। সাদমানের কথায় সবার নজর ফারাজের দিকে গেল। মুহিব সাহেব এতক্ষণ ছেলেকে দেখে ফিটে হাত বুলিয়ে দিলেন। বেলার নজরও কিছুক্ষণের জন্য ফারাজের দিকে গিয়েছিল। লোকলজ্জার ভয়ে আবার নজর নামিয়ে নিল সে। পরিবেশ সামলে নিল ওয়াহাজ। কাজী সাহেব এগিয়ে এসে বসলেন। বললেন, বর-বউ আলাদা কেন? পাশাপাশি বসান। এখন থেকেই তো তাদের জীবন একসাথে শুরু হবে। পাশাপাশি থেকেই শুরু করুক। সাদমান নীরার পাশে দাঁড়িয়েছিল। নীরাকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব কিন্তু রোমান্টিক আছে। নীরা ব্রু কুঁচকে বলল, এখানে রোমান্টিকের কি আছে? উনি তো ঠিক কথাই বলেছেন। একসাথে জীবন শুরু করবে, পাশাপাশি থেকেই শুরু করুক। রোমান্টিকতা সঠিক হতে পারে না? কি আজব মানুষজন আমার আশেপাশে যে থাকে। মৌ বেলাকে নিয়ে গিয়ে ফারাজের ফাঁসে বসিয়ে দিল। সবাই একে একে কথা বলা বন্ধ করল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবেন। সব কিছু রেজিস্ট্রি খাতায় লিখে নিলেন। বিয়ের কাজ শুরু করলেন তিনি। ফারাজ নিশ্চুপে বসে রইল। বেলা মাথা নিচে করেই সময় গুনছে। আশেপাশে কারো দিকে যেন তার আজ তাকাতেই পারছে না। এরকম একটা সময়ের মুখোমুখি সে আরও একবার হয়েছিল। শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল তার। চোখ বন্ধ করে মনে মনে বলে উঠল, আল্লাহ, এবার আমারে কাঁদাইও না প্লিজ। কাজী সাহেব বেলাকে ডাকলেন। বেলা মাথা উঁচিয়ে তাকালো। তার কানে পৌঁছালো, মা তুমি কি বিয়েতে রাজি? রাজি থাকলে সবার সম্মুখে ফারাজ সাহেবকে স্বামী হিসাবে স্বীকার করে নাও। বলো আলহামদুলিল্লাহ কবুল। বেলা ফারাজের দিকে চাইল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। মনে মনে নিজেকে প্রশ্ন করল, এই মানুষটা আজ থেকে কি তার হবে? ফারাজ বেলার হাতটা আবার শক্ত করে হাতের মুঠোয় নিল। চোখে চোখ রেখে বলল, চলো বিয়ে করে ফেলি। বেলা মৃদু হাসল। মুহূর্তের মধ্যে হাসি লুকিয়ে নিল সে। কাজী সাহেবের গলা আরেকবার কানে এলো। তাকে কবুল বলতে বলা হচ্ছে। ভয়ে তার বুক কাঁপছে। বুকের কাঁপুনি গলায় এসে পৌঁছালো। চোখ বন্ধ করে কাঁপা কাঁপা গলায় বলল, আলহামদুলিল্লাহ কবুল। বেলার স্বর কানে পৌঁছাতেই আপনা আপনি উষ্ঠ প্রসারিত হলো সবার। ফারাজ প্রাপ্তির হাসি হাসল। ওপাশ থেকে সাদমান নীরার দিকে তাকিয়ে বলে উঠল, আমারও একটা বিয়ে করা প্রয়োজন। নীরার পণ্যর দিকে খেয়াল নেই। এক মনে বর বউকে দেখে যাচ্ছে। তিনবার কবুল বলে শেষ করলো বেলা। এবার ফারাজের পালা। ফারাজের সময় এলে কাজী সাহেব কবুল বলতে বলার সাথে সাথেই সে কবুল বলে দিল। বিয়ে সম্পূর্ণ হতে সবার মাঝে এক প্রকার উচ্ছ্বাস খেলে গেল। মৌ ছুটল মিষ্টি আনতে। ওয়াহাজ বোনের অন্য পাশে গিয়ে বসল। মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। কাজী সাহেবকে পারিশ্রমিক বুঝিয়ে বাহিরের দিকে এগিয়ে দিল ওয়াহাজ। মহিব হাসান উঠে দাঁড়ালেন। ওয়াহাজের সাথে কথা শেষ করে ছেলের বউকে আবার বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মৌ আর ওয়াহাজকে জানান তারা যেন আগামীকাল সকাল সকাল তাদের বাড়িতে চলে যায়। নীরাকেও যেন সঙ্গে করে নিয়ে যায় তারা। রাত আর বেশি হয়ে যাওয়ায় বেশি দেরি না করে বেরিয়ে পড়ল সবাই।
বেলার পোশাক আর প্রয়োজনীয় জিনিসপত্রের লাগেজটা ফারাজকে নিয়ে যেতে বলে ফারাজ বলে উঠল, এসব কিচ্ছু লাগবে না। মৃদু হেসে বলল, তা তো জানি, তবুও যদি লাগে তোমার বউয়ের, রেখে দে, লাগবে না। সবাই গাড়িতে উঠে বসেছে। গাড়ির বাহিরে বেলা সবার কাছ থেকে বিদায় নিয়ে ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। মাথা উঁচিয়ে ওয়াহাজের দিকে তাকালো সে। ভাইয়া, আমার জন্য দোয়া করো, সুখটা যেন আমার ভাগ্যে আবার লেখা থাকে। ওয়াহাজ মৃদু হেসে বেলার গালে নিজের ডান হাত ছুঁয়ে বলল, সুখটা তোমার দৈনন্দিন অভ্যাস হোক। ওয়াহাজ কিছুক্ষণ বেলার সাথে কথা বলল। ভাই বোনের কথা শেষ করে ওয়াহাজ নিজেই বেলাকে গাড়ির দরজা খুলে গাড়িতে তুলে দিল। মিনিট খানেকের মাঝেই গাড়ি চলতে শুরু করলো। তিনজনই দাঁড়িয়ে রইল। গাড়ি যতক্ষণ দেখা যায় ততক্ষণই দাঁড়িয়ে দেখল। গাড়ি বাসার বাহিরে রাস্তায় এসে থামল। রূপ চাচাকে আগেই খবর দিয়ে রাখা হয়েছে। গাড়ির শব্দ পেতে রফিক চাচা এসে দরজা খুলে মৃদু হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, এতদিনে বাড়িটাই নতুন আলো আইলো, এবার বাড়িটা আর খাখা করবে না। গেটের একপাশে দাঁড়িয়ে সাইড দিতেই ফারাজ গাড়ি চালিয়ে ভিতরে প্রবেশ করলো। বাহিরের বড় উঠানটায় গাড়ি এসে থামল। রফিক চাচা গেট আটকাবে তখনই ফারাজ গাড়ির গ্লাস নামিয়ে পিছনের দিকে তাকিয়ে বলে উঠল, চাচা, গেট লক করেন না। মুহিব সাহেব আর ফাহমিদা বেগম গাড়ি থেকে ততক্ষণে নেমেই পড়েছেন। বেলা সামনের সিটে ফারাজের পাশে বসেই ছিল। ফারাজের উক্ত কথায় তার দিকে তাকালো সে। রফিক চাচা সেখানে দাঁড়িয়ে রইল। ফারাজ মায়ের দিকে তাকিয়ে আবারও বলল, আম্মা, আমি ওকে নিয়ে এক কাপ চা খেয়ে আসি। ফাহমিদা বেগম মুহিব সাহেবের দিকে তাকিয়ে আবারও ছেলের দিকে তাকালেন। বললেন, এখন চা? হ্যাঁ, সাথে নতুন বউ আর এক কাপ চা, দারুণ কম্বিনেশন। তাড়াতাড়ি করে ফিরে এসো, বিয়ের দিনই এভাবে কেউ বাহিরে যায়, বুদ্ধিশুদ্ধি লোভ যেন না পায়। বলে মুহিব সাহেব ফাহমিদা বেগমকে ইশারায় ডেকে বাড়ির ভিতরের দিকে রওনা দিলেন। ফারাজ বাবাকে ডেকে বলল, বাবা, চাইলে তুমিও আমাদের সাথে এসো আম্মাকে নিয়ে। মুহিব সাহেব না দাঁড়িয়ে সোজা ভিতরের দিকে চলে গেলেন। ফারাজও আর না দাঁড়িয়ে গাড়িটা পিছনের দিকে ব্যাক করল। বেলা বাহিরের দিকটা ভালো করে দেখে বলল, এই সময়ে কি বাহিরে যাওয়া উচিত হচ্ছে? আগামীকালকে গেলে কি হতো না? মিনিট 20-এই হয়ে যাবে। তোমার কি শরীর খারাপ লাগছে? 20 মিনিট লাগবে তো? হয়ে যাবে। বুঝতে পারছি না এভাবে যাওয়াটা ঠিক হচ্ছে কি না। বরের সাথে সবই রাইট, চলো, 20-25 মিনিটের ব্যাপারই তো। ফারাজ দ্রুত গাড়ি নিয়ে গতিতে গাড়িতে বেরিয়ে যায়। মিনিট 5-এর মাথায় গাড়ি এসে থামে একটা স্টলের সামনে। খুব একটা মানুষজন নেই, 2-1 বাহিরে বসে বসে চা খাচ্ছে। গাড়ি থেকে নেমে বেলার ওপাশে গিয়ে দরজা খুলে দিল ফারাজ। বেলা শাড়িটা ধরে একটু উঁচু মাটিতে পা রাখবে তখনই ফারাজ বলে উঠল, আচ্ছা দাঁড়াও, তুমি এখানেই বসো, আমি একটা চেয়ার নিয়ে এসে এখানে সামনেটাই বসি, ভালো হবে না? বেলা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চুপ করে সেখানেই বসে রইল। ফারাজ গিয়ে চায়ের কথা বলে এলো এবং সাথে করে 2টা চেয়ার নিয়ে এলো। মুখোমুখি বসে আছে দুজন। সাদ আজকে আলো ছড়িয়েছে। দুজনের মুখ শরীরে আশেপাশে যেন লুটোপুটি খাচ্ছে। ফারাজ বেলার চোখে চোখ রাখলো। এখানে 2টা চাঁদ, একটা প্রাকৃতিক আর একটা মানবীয়। একটা আকাশের আরেকটা আমার, শুধুই আমার। আমার সামনে বসে থাকা চাঁদটা শুধুই আমার, সে শুধু আমার জীবনে জ্যোৎস্নার মতো আলো ছড়াবে। বেলা চুপচাপ করে ফারাজের কথা শুনছে। ইদানিং সে ফারাজের কথায় তৃপ্তি পায়, মন জড়িয়ে যায়। মাঝে মাঝে ভাবে পৃথিবীর সব স্বামী কেন ফারাজের মতো প্রেমিক হয়ে উঠতে পারে না। প্রতিটা স্বামী যদি শুরু থেকে জীবনের শেষ অবধি স্ত্রীর প্রেমিকা হয়ে থাকতে পারত, তাহলে হয়তো এত বিচ্ছেদ হতো না। ফারাজ আবারও বলে উঠল, আজ তুমি আমার হয়ে গেলেই কি শান্তি। তোমার চেয়ে আকাঙ্ক্ষার কিছু আর আমার ছিল না। আজ মনে হচ্ছে পৃথিবীর সব আমি পেয়ে গেছি। আজ থেকে সময়টা শুধু আমার আর আমার, অনলি মাইন। চা এলো। চাওয়ালা 2 কাপ চা নিয়ে ফারাজের পাশে চেয়ারে রাখতে রাখতে বলল, আব্বাই কি নতুন বিয়ে কইরা বউ নিয়ে এলেননি? ফারাজ মৃদু হেসে মাথা নাড়ল। লোকটি একগাল হেসে দিল। বলল, আল্লাহর কাছে কই, আল্লাহ আপনাকে ভালো রাখুক, খুব ভালো রাখুক। লোকটি চলে গেলেই ফারাজ 1 কাপ চা বেলার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা মটকা চা, এখানকার স্পেশাল চা এটা, সাবধানে ধরো, অনেক গরম কিন্তু, আমি ঠান্ডা করে দেবো একটু। বেলা হু হু করে হাসলো। হাসতে হাসতে বলল, আমি কি বাচ্চা নাকি? বাচ্চা নাও, কিন্তু আদরের বউ, বউদের আদরে রাখতে হয়। আমি ঠান্ডা করে খেতে পারবো দিন। বেলা চায়ের কাপটা নিয়ে বলল, আপনি তখন কাঁদছিলেন কেন? ফারাজ বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কখন? আমাকে যখন আপনার পাশে বসানো হলো তখন দেখলাম কাঁদছেন। ওটা আপনাকে পাওয়ার খুশিতে। ওটা কান্না না। আমাকে কেউ এত ভালোবাসবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি।
যেগুলো কল্পনাও অসম্ভব ছিল সেগুলো এখন আমার কাছে বাস্তব। চারপাশে শোরগুলো শোনা যাচ্ছে। ফারাজ পিছনের দিকে তাকাতে বুক কেঁপে উঠল তার। জলদি উঠে দাঁড়ালো সে। চায়ের কাপটা হাতে রেখে বলে উঠল, ওয়াজিহা, গাড়ির দরজা লক করে দাও প্লিজ। চারদিকে চেঁচামেচি বেড়েছে। বেলার বুক কেঁপে উঠল। বলে উঠল, আপনি প্লিজ তাড়াতাড়ি গাড়িতে উঠে আসুন। ফারাজ থেমে গেল। হঠাৎ কিছু মনে হতেই বলল, আপনার ডান হাতের ওদিকে আমার লাইসেন্সকৃত রিভলভার আছে, ওটা দিন আমাকে। বেলা তাড়াহুড়ো করে সেটা বের করে ফারাজের দিকে এগিয়ে দিল। দুজন তাদের দিকে এগিয়ে আসছিল। ফারাজ সেদিকে রিভলভার তাক করে বলে উঠল, কেউ এক পায়ে গেলে আমি কিন্তু গুলি ছুটতে বাধ্য হব। 2 মিনিটের মধ্যে জায়গা খালি না করলে 5 মিনিটের মাথায় পুলিশ আসবে, নয়তো 2-3টা লাশ পড়ে যাবে। আমার কথার কোনো হেরফের হবে না কিন্তু। আকাশের দিকে একটা গুলি ছুড়ল সে। যারা স্টলে হামলা করতে এসেছিল তারা ছুটোছুটি করতে শুরু করলো। তৎক্ষণাৎ বেলার ফোনে একটা মেসেজ এলো, এটা কিছুই না, জাস্ট বুঝিয়ে দিলাম তুই সুখে বেসে যাচ্ছিস না, রক্তারক্তির খেলা জমে উঠবে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মেঘ বিয়োগের মৌসুম। এটা সিজন 2 এর দ্বিতীয় পর্ব। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।